কালজয়ী কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন স্বদেশী আন্দোলনের সক্রিয় কর্মী। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি রাজনীতির ময়দানে সরাসরি আসেন। ধীরে ধীরে তার সাহিত্যেও প্রতিফলিত হতে থাকে রাজনৈতিক ভাবধারা। বিশেষ করে 1920 সালের পর তিনি স্বদেশী আন্দোলন নিয়ে ক্রমশ উচ্চকণ্ঠ হয়ে ওঠেন। এই আবহের মধ্যে তিনি লেখেন পথের দাবি উপন্যাস। তবে শুরুতে এই উপন্যাসের পাণ্ডুলিপি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফেলে রেখেছিলেন। নিজের মধ্যেই এক ধরনের সংশয়ে ভুগেছিলেন তিনি। অবশেষে উমাপ্রসাদ মুখোপাধ্যায় প্রায় জোর করেই পাণ্ডুলিপিটি সংগ্রহ করেন বঙ্গবাণী পত্রিকার জন্য। সেই পত্রিকার দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা থেকেই ধারাবাহিক প্রকাশ শুরু হয় পথের দাবির। টানা 3 বছর 3 মাস ধরে চলতে থাকে এর প্রকাশ। এরপর 1333 বঙ্গাব্দের ভাদ্র মাসে উমাপ্রসাদ মুখোপাধ্যায় উপন্যাসটি বই আকারে প্রকাশ করেন। কটন প্রেস থেকে ছাপা বইটির দাম রাখা হয় 3 টাকা। পথের দাবি প্রথম সংস্করণে মোট 3000 কপি ছাপানো হয়েছিল। বই হয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে সব কপি বিক্রি হয়ে যায়। বইটির এই তুমুল জনপ্রিয়তায় শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। ব্রিটিশ সরকারের নজরে আসে পথের দাবি। সরকার বইটি বাজেয়াপ্ত করে নেয়। এই ঘটনায় ক্ষুব্ধ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মামলা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তার উকিল বন্ধুদের পরামর্শে তিনি শেষ পর্যন্ত তা থেকে সরে আসেন। কারণ এতে কোনো লাভ হবে না, বরং অর্থ অপচয়ই বাড়বে। এই পরিস্থিতিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আশ্রয় নেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। তিনি পথের দাবি পাঠিয়ে মতামত চান। রবীন্দ্রনাথ ঠাকুর চিঠিতে লেখেন, তোমার পথের দাবি পড়া শেষ করেছি। বইখানি উত্তেজক, অর্থাৎ ইংরেজদের শাসনের বিরুদ্ধে পাঠকের মনকে অপ্রসন্ন করে তোলে। লেখকের কর্তব্য হিসেবে সেটা দোষের না হতে পারে, কারণ লেখক যদি ইংরেজ রাজকে গর্হনীয় মনে করেন তাহলে চুপ করে থাকতে পারেন না। কিন্তু চুপ করে না থাকার যে বিপদ আছে সেটুকু স্বীকার করাই চাই। চিঠির আরেক অংশে তিনি আরও লেখেন, আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে দেখলাম একমাত্র ইংরেজ গভর্নমেন্ট ছাড়া স্বদেশী বা বিদেশি প্রজার বাক্যে বা ব্যবহার বিরুদ্ধতা আর কোনো গভর্নমেন্ট এতটা ধৈর্যের সঙ্গে সহ্য করবে না। তবে শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিঠি পড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কড়া ভাষায় একটি প্রতি উত্তর লিখেছিলেন, যাতে তাঁর অভিমান ও ক্ষোভ প্রকাশ পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই চিঠি আর কবিগুরুকে পাঠাননি তিনি। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আমি মন্দিরা।